আবরণকে ইগনোর করলো শ্রেয়া। আবরণ ফিচেল হাসে। এতটুকু বিচ্ছু মেয়ে তাকে ইগনোর করে? হা, ঢং দেখলে গা জ্বলে যায়। সানি হাসি মুখে এগিয়ে এলো শ্রেয়ার দিকে, চায়ের কাপ হাতে দিয়ে সতর্কতার সহিত বলল, গরম কিন্তু হাতে লাগবে। আবরণ মৃদু পায়ে এসে দাঁড়ালো শ্রেয়ার পেছনে, চায়ের কাপ টান দিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেললো। খানিক অবাক হয় শ্রেয়া। আবরণ তাকে কথা বলার সুযোগ না দিয়ে কাঁধে তুলে নিল। শ্রেয়া পা ছোড়াছুড়ি করছে, চুল টেনে ধরে আবরণের। আবরণ রোমের দিকে যেতে যেতে ধমকে বলে ওঠে, চুপ থাক, আমার শরীর টিপে দিবি। কথা বাড়লে মাথায় তুলে আছাড় মারবো ছেঁড়া। চেঁচিয়ে উঠল শ্রেয়া, কিল দিল আবরণের পিঠে। আমার নাম শ্রেয়া। আবরণজিৎ, আমাকে ছেঁড়া বলবে না। চুপ, হাজারবার বলবো, ছেঁড়া ছেঁড়া ছেঁড়া। শ্রেয়া কামড়ে ধরে আবরণের কাঁধ। অস্পষ্ট স্বরে চেঁচিয়ে ওঠে আবরণ। সময় এখন মধ্যরাত, চারপাশটা নির্জীব। গভীর ঘুমে আচ্ছন্ন শ্রেয়না। মাথায় মোটা একটা সাদা ব্যান্ডেজ, সেথায় ছোপ ছোপ রক্তের দাগও দেখা যাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলছে। খুবই ক্লান্ত দেখাচ্ছে তার আদল। দেহটা যেন একদিনেই মিশে গেছে বিছানার সাথে। অন্ধকার রুমের দরজা খট শব্দ করে খুলে গেল। ব্যালকনির আলো যতটুকু ঘরে প্রবেশ করে ততটুকু আলোতেই একটা কালো ছায়া দেখা যায়, যেটা সন্তর্পণে এগিয়ে আসে বিছানার দিকে। শ্রেয়না তখনও ঘুমে বিভোর। ছায়াটা তার শিয়রের কাছেরটায় এসে দাঁড়ায়। সেভাবেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ছায়া মানবটা বসে শ্রেয়নার পাশে, বালিশের দুপাশে হাত রেখে ঝুঁকে খানিক স্থির হয়ে তাকিয়ে থাকে, হয়তো গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শ্রেয়নাকে। টুপ করে এক ফোঁটা পানি পড়ে শ্রেয়নার গালে, তাতেও হেলদোল নেই শ্রেয়নার। গভীর ঘুমে মত্ত সে, সবই মেডিসিনের বদৌলতে। মানব ছায়াটা আরও কিছুক্ষণ চেয়ে থাকে শ্রেয়নার মুখপানে। সেরকম স্পষ্ট নয় তার চেহারা, তবুও সে তাকিয়ে আছে। তোমার কষ্ট কমাতে পারবো না, তবে কষ্টের কারণটা অবশ্যই গোড়া থেকে উপড়ে ফেলতে পারি, আর সেটা করেও দেখাবো। কিছুটা এগিয়ে যায় শ্রেয়নার মুখের দিকে, নেশাতুর কণ্ঠে বলে, আমার বাটার টোস্ট, আমার কল্পনার অর্ধাঙ্গিনী। শ্রেয়নার যখন ঘুম ভাঙে, সম্মুখে সায়ান আর প্রীতিকে দাঁড়িয়ে থাকতে দেখে। খানিক অপ্রস্তুত হয় সে, তবে প্রতিক্রিয়া দেখায় না। মাথাটা ভার হয়ে আছে, তবুও কেমন যেন হালকা লাগছে। ভালো ঘুম হয়েছে তার। গোসল করতে পারলে আরও ভালো লাগতো। বিছানা থেকে সরাসরি ব্যালকনি দেখা যায়। মাঝখানে একটা দরজা সহ পর্দা, যা এই মুহূর্তে গোটানো। বাহিরে আলোর রেশ কম দেখে অবাক হয় শ্রেয়না। মনে হচ্ছে এক যুগ ধরে ঘুমিয়ে উঠেছি আমি, এখনো রোদ ওঠেনি। তোরা কি কি করছিস এত সকালে? শ্রেয়নার বোকা বোকা কথা শুনে সায়ান কোমরে হাত রেখে গভীর দৃষ্টিতে তাকায়। প্রীতি তখন কেঁদে কেটে চোখ ফুরিয়ে ফেলেছে। শ্রেয়নার খবর জানতে সেই সকালে এসেছিল তারা। মেয়েটা কল ধরে না, লাইনেও আসে না। কাহিনী জানতে হবে তো। শ্রেয়ার কাছে সব শুনেছে তারা। সেই থেকে প্রীতি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সেজান তাদের বাসায় শ্রেয়নার কাছে রেখে অফিসে গিয়েছিল কয়েকদিনের ছুটি আনতে। সারাদিন তারা শ্রেয়নার পাশেই ছিল। কথা বলছিস না কেন? হাত ছাড়ো। শ্রেয়না ভ্রুকুচকে চেয়ে আছে তাদের দিকে, যদিও কপালটা কেমন যেন টানছে। পাত্তা দিল না শ্রেয়না। এমন একটু একটু ব্যথা করবেই, স্বাভাবিক। এখন সন্ধ্যা হয়ে গেছে, তুই সারা দিন মরার মতো ঘুমিয়েছিস আর আমরা মশে মেরেছি। শোন, বাইরে ঝামেলা হচ্ছে, কেউ বাজেভাবে রায়ানের দাঁত সব ভেঙে ফেলেছে। তোর ভাবির বাপের বাড়ির লোকজন সন্দেহ করছে এসব সেজন ভাইয়ের কাজ, তাই তারা ঝামেলা করছে ওনাদের সাথে। চমকে উঠে শ্রেয়না। তার কানে শুধু সেজানের সাথে ঝামেলা হচ্ছে এতটুকুই প্রতিধ্বনিত হচ্ছে। শরীর থেকে এক টানে কম্বলটা সরিয়ে দিল। প্রীতির গায়ে থাকা ওড়নাটা এক হাতে টেনে নিয়ে বাহিরের উদ্দেশ্যে পা বাড়ালো। পেছন থেকে চেঁচিয়ে ওঠে সায়ান। সেই সাথে প্রীতির পিঠে ধরম করে কিল বসায়, দাঁত চেপে বলে, কুত্তা, বলে দিলি কেন? ভাইয়া এখন মাখন বানাবে আমাদের। প্রীতি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার পেট ফুলে গেছে। সেই কখন থেকে অপেক্ষা করছে শ্রেয়নার ঘুম ভাঙার। সব বলে দিয়েছে,
এখন তার পেট শান্তি, মন শান্তি। পেটে হাত বোলালো প্রীতি। সায়ন ততক্ষণে শ্রেয়নার পিছু নিয়েছে। বাহিরের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত সায়ান। ঝামেলাও হতে পারে সেখানে। শ্রেয়নাকে আটকাতে হবে, না হলে তাদের রক্ষে নেই। শ্রেয়না দরজা খুলে দ্রুত বের হয়ে আসে, চটজলদি লিফটে ওঠে। সায়ন ও দৌড়ে এসে লিফটে চড়ে। শ্রেয়না ছটফট করছে, ওনা হাতের আঙুলে পেঁচাচ্ছে, পুনরায় সেটা খুলছে। সায়ন তাকে আটকায় না, বোঝানোর চেষ্টাও করে না। সে শুধু শ্রেয়নাকে রক্ষা করবে, এতটুকুই তার কাজ। তাছাড়া শ্রেয়নাকে থামাতে চাইলেও সে এখন কথা শুনবে না। লিফট থামতেই বেরিয়ে আসে শ্রেয়না, তার পেছনে সায়ান। শ্রেয়না আশেপাশে তাকায়, এখানে কেউ নেই। অগত্যা গেটের দিকে পা বাড়ায় সে। নিশ্চয়ই বাইরে তার ভাই। শ্রেয়না, যেও না সেখানে। শেজান বাবা তোমাকে যেতে নিষেধ করেছে। দারুণ কথাগুলো বলতে বলতে এগিয়ে আসলো। শ্রেয়না শুনলে তো ততক্ষণে সে গেট পেরিয়ে গিয়েছে। ডানে বামে তাকাতেই তাদের বাসার পাশের স্কুল মাঠের মানুষজন দেখতে পেল শ্রেয়না। দ্রুত গতিতে এগিয়ে গেল সেদিকে। সায়নও ছুটল তার পেছনে। শ্রেয়না এদিক সেদিক তাকায়। এতগুলো মানুষের মধ্যে সেজানকে খুঁজে পাচ্ছে না। এখানকার তেমন কাউকেই চেনে না সে। যারা তাদের ফ্লোরের তাদেরকেই চিনতে পারল শুধু। কিন্তু সেজান কোথায়? শ্রেয়না এক কোণে দাঁড়িয়েছিল, পা বাড়ানোর জন্য উদ্যত হতেই হঠাৎ করে ভিড়ের মধ্যে সেজানকে দেখতে পেল। সেজানের সাথে তার দৃষ্টি বিনিময় হতেই চোখ গরম করে সেখান থেকে চলে যাবার ইঙ্গিত দিল সেজান। শ্রেয়না অসহায় দৃষ্টিতে তাকালো সেদিকে। সেজান আরও কিছু ইশারায় বলবে, তার আগেই ভিড়ের মধ্যে থেকে একজন মিনি সাইজের চাকু চালিয়ে দেয় সেজানের বাহুতে। চমকে ওঠে শ্রেয়না, শরীর শিউরে উঠে তার বরফের মতো জমে যায় সেখানে। ভিড়ভাট্টা ভেঙে যায় মুহূর্তেই। পরিচিত দু একজন ছাড়া যে যার মতো ছুটে চলে যায় সেখান থেকে। ওরা মারামারির নিয়তেই এসেছে, সেই প্রস্তুতি দেখা যাচ্ছে তাদের মধ্যে। সেজান বাহু চেপে দাঁড়িয়ে আছে, অগ্নিদৃষ্টি তার যেন কাছা চিবিয়ে খাবে। লোকগুলো এতে দমল না। এতক্ষণ যাবৎ এখানে সেজানের শ্বশুর আর রুহির বড় ভাই ছিল। সেজান তাদের পূর্বেই সমস্ত ঘটনা বলেছে। সে যে রায়ানের কিছু করেনি সেটাও বলেছে। তারা নিতান্তই ভদ্র মানুষ, সে সব শুনে চলেও গিয়েছে। মেয়ে আর ছেলের কাজে খুবই লজ্জিত তারা। সেজানকে এও বলে গিয়েছেন সে যেন ঠান্ডা মাথায় একটু ভাবে, রুহিকে ডিভোর্স না দেয়। সেজান তাদের এগিয়ে দেবার জন্যই এসেছিল। তবে ফেরার পথে মাঠের কাছে কয়েকজন লোক ডেকে নেয় তাকে। পরিচয় দেয় তারা সেই পরিবারেরই আত্মীয়। সেজান চেনে না তাদের, দেখেনি কখনো। তর্কাতর্কি লাগিয়ে দেয় তারা। রায়ানের ওই অবস্থা সেজানই করেছে সেটা তারা জোর দিয়ে বলে। লোকজন জমা হয়। লোকগুলো সেজানের সাথে বাজে আচরণ করতে থাকে। সেজান তবুও শান্ত। পাবলিক প্লেসে সিনক্রেট করবে না সে। যেখানে তার বোন জড়িত সেই ব্যাপারে তো মুখে বোম মারলেও কথা বের হবে না। তাছাড়া সেজানের মনে হচ্ছে এসব ভাড়াটে লোক, যা রায়ান পাঠিয়েছে তাকে সাজতা করার জন্য। শ্রেয়না দৌড়ে গেল সেজানের দিকে। লোকগুলোর সাথে একা কখনোই পেরে উঠবে না সেজান। তার হাত থেকে রক্ত ঝরছে। ওদের অবস্থা দেখে মনে হচ্ছে সেজানকে তারা আজ জানে মেরে ফেলবে। শ্রেয়া, খবরদার, এদিকে আসবি না। সায়ান ছুটে আসে শ্রেয়নার পিছু পিছু। সায়ান, ওকে আটকাও, আসতে দিও না। সেজানকে ঘিরে দাঁড়িয়েছে তারা। বাহু গড়িয়ে রক্ত পড়ছে। সেজান ঘামে জর্জরিত, মুখ মুছে নেয় বাম বাহুর কাপড় দিয়ে। লোকগুলো পুনরায় মারার জন্য উদ্যত হয় তাকে। সেজান শুধু তাকিয়ে আছে। এই মুহূর্তে কিছুই করার নেই তার। শ্রেয়নাও এসেছে। বোনকে তো এদের থেকে রক্ষা করতে হবে। এদের উদ্দেশ্য ঠিক লাগছে না সেজানের। হুট করেই হর্ন বাজিয়ে কালো রঙের একটা বাইক এসে থামে সেখানে। শ্রেয়া হতভম্ব নেত্রে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। শ্রেয়না বাইক পেরিয়ে এগোতে নেবে, তৎক্ষণাৎ তার কবজি চেপে ধরে আবরণ। থেমে যায় শ্রেয়নার পা, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শ্রেয়াকে এক হাতে নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়ে আবরণ। শ্রেয়নার হাত তখনও তার হাতে আবদ্ধ। কিরে বেটা, এত বড় জোয়ান মর্দ ছেলে তুই, সামান্য একটা লিলিপুটকে আটকাতে পারিস না? এই ছোটটাকে দেখ, আমি বড়টাকে দেখে নিচ্ছি। সায়নের উদ্দেশ্যে কথাগুলো বলে শ্রেয়নার দিকে তাকায় আবরণ। শ্রেয়না জোরে শ্বাস ফেলছে, যার ফলে বুক দ্রুত গতিতে ওঠানামা করছে তার। কপালের মোটা ব্যান্ডেজটার দিকে এক পলক তাকায় আবরণ। বিরক্তিকর কণ্ঠে বলে, অসুস্থ অবস্থায় এখানে কি আবারও মার খেয়ে মাথা ফাটাতে এসেছেন মিস সিনিয়র? শ্রেয়না দাঁত চেপে নিজেকে সংযত করে চোখ পাকিয়ে বলে, হাত ছাড়ো। ছাড়বো না। আবরণের কণ্ঠ শান্ত। শ্রেয়না শান্তি পেল না, রাগে হিসিস করছে সে। হাত ছাড়ো আমার।
ভালোভাবে বলছি, বাসায় যান। ঢং কিন্তু সহ্য হয় না আমার। এখানে এসে কার কি উদ্ধার করে ফেলেছেন এই বড় ভাই। নিয়ে যাও এটাকে, ছাগল মহিলা। সায়নের দিকে ছুঁড়ে মারে শ্রেয়নাকে। এতক্ষণ সকলের দৃষ্টি তাদের দিকেই ছিল। আবরণ তার কালো রঙের শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায় লোকগুলোর দিকে। সামনে দাঁড়িয়ে স্বভাবসুলভ তার লম্বা চুলে হাত বোলায়, গমগমে কণ্ঠে বলে, কিরে হারামির বাচ্চা, তোরা আমাকে ভদ্রলোকের মতো জীবনযাপন করতে দিবি না বলে পণ করেছিস? সেজান আবরণের দিকে এক পলক তাকিয়ে বাকি লোকগুলোর দিকে তাকায়। সকলেই জড়সড় হয়ে আছে, কয়েকজন ঢোকও গিলেছে অনবরত। আবরণ এক কদম এগোয়, তারাও কয়েক পা পিছিয়ে যায়। আবরণ পুনরায় এগিয়ে যায়, তারাও পেছনে ফিরে যায়। বিরক্ত হয়ে আবরণ দাঁত খিঁচে বলে, গোলামের পুত, মারামারি করতে এসে পশ্চাৎ পসরণ করছিস কেন? তোদের পশ্চাতে বটগাছ না লাগিয়ে যাব না আমি। আয়, মারামারি কর। আমরা শুধু রায়ান ভাইয়ের কথা শুনে এখানে এসেছিলাম। স্যার বলবেন না প্লিজ, চামড়া গুটিয়ে নেবে। তাদের দলনেতা এতটুকু বলেই দলবল নিয়ে চম্পট কাটল। আবরণ পাশে পড়ে থাকা ডাবের খোসাটা ছুঁড়ে মারল, সেটা গিয়ে একজনের পিঠে পড়ল। ব্যথায় চিৎকার করে ওঠে লোকটা, তবুও দৌড়ের গতি কমায় না। আবরণ রেগে গেছে, কোমরে হাত রেখে রক্ত চোখ হয়ে তাকিয়ে আছে লোকগুলোর গমন পথে। এক পর্যায়ে কোমর দুলিয়ে ব্যঙ্গ করে বলে ওঠে, খেলকে বলবেন না মানে? সেজানের দিকে তাকায় আবরণ, সেই অবস্থায় বলে ওঠে, মার খাওয়ার জন্য এখনো দাঁড়িয়ে থাকবেন বড় ভাই, নাকি বাসায় যাবেন? সেজান কিছু বলে না, গভীর দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। ততক্ষণে শ্রেয়না এগিয়ে এসেছে, ঝাঁপিয়ে পড়ে সেজানের বুকে। ভাইয়া, তুমি এখানে কেন এসেছো? খুব লেগেছে তাই না? আবরণ বিরক্ত হলো শ্রেয়নার ওপর, যাকে বলে কঠিন বিরক্ত। সেজানকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়নাকে এক ঝটকায় ছাড়িয়ে এনে কিছুটা দূরে দাঁড় করিয়ে দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটল, সেজান এখনও তার হাত উঁচু করে রেখেছে শ্রেয়নার মাথায় হাত দেওয়ার জন্য। শ্রেয়নাও হতবাক। এত ন্যাকামো করতে হবে না, দ্রুত ওনাকে হসপিটালে নিয়ে যান। অন্যথায় মাথায় সবসময় হাত রাখার জন্য ভাইয়ের সুন্দর হাতখানা দেখার সৌভাগ্য আর হবে না। চমকায় শ্রেয়না, ছলছল নেত্রে তাকায় সেজানের দিকে। সেজান শান্ত গলায় বলে, তুই ফ্ল্যাটে যা, আমি ফার্মেসি থেকে আসছি, চিন্তা করিস না, 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। শ্রেয়নার উত্তরের অপেক্ষায় থাকে না সেজান, পা বাড়ায় সে। তৎক্ষণাৎ আবরণ পেছন থেকে ডেকে ওঠে তাকে, কোমরে এক হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে বলে, বড় ভাই, ফার্মেসি বন্ধ, আপনার রক্ত বন্ধ করা জরুরি। আমার বাইকটা নিয়ে যান, হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়ে আসবেন। সেজান নিজের মতো হাঁটছে, আবরণের কথা কানে গেল বলে মনে হলো না। আবরণ হাতে থাকা চাবি দিয়ে গুঁতো দেয় শ্রেয়নার বাহুতে। চমকে উঠে শ্রেয়না, ইঙ্গিত বুঝতে পেরে থতমত খেয়ে বলে ওঠে, ভাইয়া প্লিজ, বাইক নিয়ে যাও। রক্ত পড়া বন্ধ করতে হবে তো, বাইক দিয়ে দ্রুত যেতে পারবে। আবরণের হাত থেকে চাবি কেড়ে নিয়ে দ্রুত সেজানের দিকে যায়। আবরণ তা দেখে বিড়বিড় করে গালি ছড়ে শ্রেয়নার উদ্দেশ্যে, গটগট পায়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। শ্রেয়না সেজানের হাতে চাবি দিয়ে অনুনয় করে। সেজান কথা না বাড়িয়ে বাইকে চেপে বসে। স্বস্তির শ্বাস ফেলে শ্রেয়না। শ্রেয়া আর সায়ান তখন রওনা দিয়েছে বাসার উদ্দেশ্যে। শ্রেয়নাও পা বাড়ায়, দ্রুত পদে এগিয়ে আবরণের পাশাপাশি হাঁটতে থাকে। থ্যাঙ্কস। কথা বলে না আবরণ, সে তার মতো হেঁটে যাচ্ছে। শ্রেয়না ভ্রু কুচকায়, এই ছেলের এত দেমাগ কেন? বিরক্তিকর কণ্ঠে বলে, তুমি একটা বাচ্চা ছেলে, এত অ্যাটিটিউড নিয়ে ঘুরো কেন? তুমি কি ভাবো তোমার এই ব্যক্তিত্বের সাথে যায় এটা? থামে না আবরণ, হাঁটতে থাকে। কিছুক্ষণ পর গমগমে কণ্ঠে বলে, আমাকে বাচ্চা লাগে কোন অ্যাঙ্গেল থেকে? ঠিক সময় বিয়ে করে নিলে এতদিনে নিশ্চয়ই 2-1টা বাচ্চা থাকতো। যদি 18-এ বিয়ে করতাম, প্রতি বছর একটা করে বাচ্চা পয়দা করলেও এতদিনে 5-6টা বাচ্চার বাপ হতাম। ভুলেও বাচ্চা বলবেন না আমায় মিস সিনিয়র। আর অ্যাটিটিউড, সেটা সদা সর্বদা আবরণ জাইদের সাথে যায়। শ্রেয়না আবরণের লম্বা বক্তব্য শোনে, কিছুটা সময় নেয়। আবরণ আজ অশ্লীল ভাষা ইউজ করছে না দেখে মনে মনে ভাবে শ্রেয়না নিশ্চয়ই ছেলেটা ভদ্র হয়ে যাচ্ছে। হেদায়েত তো বলে কয়ে আসে না। এত কথা বলো কি করে তুমি? সত্যিই বাচ্চা ছেলে, দেখতেও বাচ্চা বাচ্চা লাগে। অতি দ্রুতই ভদ্র হয়ে ওঠো, লোকে ভালো বলবে। দাঁড়ায় আবরণ, তার সাথে শ্রেয়নাও দাঁড়িয়ে যায়। ভেবে পায় না আবরণ দাঁড়িয়ে গেল কেন, কিছু কি ভুল বলেছে সে? এইসব কথা নেক্সট টাইম আমার সামনে মারলে চটকানা দেবো ধরে। যেই দেখেছেন চুপচাপ আছি, ভাষণ দেওয়া শুরু হয়েছে। চুল মাথায় একটাও রাখবো না, ভাষণের বাচ্চা।
শ্রেয়নার কপালে ধাক্কা দিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকে যায় আবরণ। শ্রেয়না দাঁতে দাঁত চেপে পিছু নেয় তার। দুজন পাশাপাশি লিফটে দাঁড়িয়ে আছে। আবরণ হাতে থাকা ফোনে কিছু একটা করছে। শ্রেয়না লক্ষ্য করে আবরণের হাত মৃদু কাঁপছে। খানিক অবাক হয় শ্রেয়না। এই ছেলে কি অসুস্থ নাকি অন্য কোনো ব্যাপার? আপনি কি অসুস্থ? তাকায় না আবরণ, ফোনের ভেতর যেন ঢুকে যাবে। শ্রেয়না বিরক্ত হয় তার এহীন আচরণে। আমার প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন বলে মনে হচ্ছে। এসব আউল ফাউল চিন্তা মাথায় নিয়ে ঘুরলে ছেড়ে ফেলুন। আমি আপনার জুনিয়র। যত সব পাখনা পোলাপান, বয়সের গ্যাপ বোঝে না। শ্রেয়না হতবম্ব নেত্রে তাকিয়ে আছে। লিফট থেকে বের হয়ে গেল আবরণ। শ্রেয়নাও ত্রস্ত পায়ে বেরিয়ে আসে। তার চোখ তখনও বড় হয়ে আছে। ভেতরে কিছু একটা সাজাচ্ছে আবরণকে জবাব দেওয়ার জন্য। আমি ভাই শুদ্ধ পুরুষ, তাই এসব কুরকুরানির ধারের কাছেও নেই। প্রেম প্রীতি করে কোন গোলামের ভূত। সামনে পাইলে জায়গা মতো গোলাপের সিল মেরে দিতাম। ডিসগাস্টিং। শ্রেয়না সেখানেই দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার আবরণদের ফ্ল্যাটের দরজার দিকে, যা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। কিছু মুহূর্ত যেতেই হুঁশ ফেরে শ্রেয়নার। আবরণ তাকে পদে পদে অপমান করে গিয়েছে। অসভ্য বিচ্ছু ছেলে, কথার কি তেজ! পরের বার এটাকে ছাড়বে না শ্রেয়না। উপকার করেছে, ভালোভাবে একটু কথা বলতে গেছে, কিরকম ব্যবহার করলো অসহ্য। রমেশে হিস করতে করতে হাত খোপা করে নেয় শ্রেয়না। তার সাথে কি ঘটেছে সেটা যেন ক্রোধের তাড়নায় ভুলে বসেছে। পড়ার টেবিলের কাছে যেতেই 1 ডজন সাদা রেশমি চুড়ি নজর কাড়ে তার, যার নিচে সাদা রঙের একটা কাগজ। চমকায় শ্রেয়না, দ্রুত চুড়ি ঠেলে কাগজ হাতে নেয়। ভাঁজ খুলে চোখের সামনে ধরতেই আগন্তুকটার লেখা নজরে আসে তার। বাটার টোস্ট। হেস, মন মানছে না আমার, শান্তি পাচ্ছি না, ভেতরটা ছটফট করছে। যখন থেকে জানতে পেরেছি তোমার সাথে করা রায়ানের অন্যায়, বিশ্বাস করো বাটার টোস্ট, সেই মুহূর্ত থেকে এখন অবধি শরীর জ্বালাপোড়া করছে আমার, বুক ফেটে যাচ্ছে। এরকমও হয়? কেন হবে না? তোমার কোমল পবিত্র দেহে নোংরা স্পর্শ করার স্পর্ধা কি করে হয় তার? ওকে এমনিতেই ছেড়ে দেবো আমি? কখনোই না। আমার বাটার টোস্টের দিকে যে তাকাবে তারই চোখ উপড়ে নেব। কি করেছি জানো? শুয়োরের বাচ্চা সবগুলো দাঁত হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙেছি। তার চিৎকার শুনে পৈশাসিক আনন্দ পেয়েছি আমি। কত সাহস আমার জিনিসের দিকে হাত বাড়ায়! ভিডিও দেখতে চাও? চুরির প্যাকেটের ভাঁজে একটা পেন ড্রাইভ আছে, পারলে দেখে নিও। ভয় পেও না যেন। তোমার শুকনো মুখ যখনই চোখের সামনে ভেসে ওঠে, বুকটা থক করে ওঠে আমার। বোঝাতে পারছি না আমার অনুভূতি। এবারও ব্যর্থ আমি। আর হ্যাঁ, ভুলেও কান্না করবে না, মন খারাপ করবে না। তোমার ভাইকে সামলাও, সে কিন্তু ভেতর থেকে অনেক ভেঙে পড়েছে। নিজের খেয়াল রেখো। হারামির বাচ্চাকে কষ্ট দিতে পারিনি বেশি, সেজন্য বুক জ্বালা করছে। জানে মেরে ফেলতে পারলে শান্তি পেতাম। শোনো, আমার বাটার টোস্ট যেন কষ্ট না পায়। তার চোখে কান্না মানায় না। সব সময় নজর রাখি তোমার উপর। ভুলেও আমাকে এড়িয়ে যাবার চেষ্টা করবে না, জানে মেরে দেব। এটি তোমার হৃদয়েশ্বর। চিঠি পড়ে দম আটকে আসে শ্রেয়নার। চুরিসহ চিঠিটা রাখে টেবিলের ওপর। দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দেয়। সারা রুমে ক্যামেরা খুঁজতে থাকে। লোকটা তাকে দেখে সব সময়, কি করে সম্ভব? ছিছি, এসব কি ধরনের কথা? বিছানার চাদর খামছে কিয়ৎক্ষণ বসে রয়। বুকের ভেতর শান্তি অনুভব করে শ্রেয়না। ঠোঁটে তার হাসি ফুটে ওঠে। দুহাত বুকে গুজে চেয়ে রয় নির্নিমেষ। জানোয়ারটা শিক্ষা হয়েছে। আচ্ছা, দাঁত ছাড়া রায়ানকে কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। যখন সে কথা বলবে অথবা হাসবে, কেমন দেখাবে তখন? রায়ানের চেহারা কল্পনা করে হেসে দেয় শ্রেয়না। বুকে হাত দিয়ে জোরে জোরে হাসতে থাকে। এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়ে হাসতে হাসতে চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে। তবু হাসি থামছে না তার। প্রীতি আর সায়ান দৌড়ে আসে। শ্রেয়না হঠাৎ এত জোরে হাসে কেন? মাথায় আঘাত লেগে মেমোরি লস হয়ে গেল নাকি? এভাবে হাসছিস কেন শ্রেয়ানা? শ্রেয়না একবার সায়ানের মুখের দিকে তাকায়। সেখানে যেন রায়ানের দাঁত ছাড়া মুখের প্রতিচ্ছবি ভেসে উঠল। ফিক করে হেসে দিল শ্রেয়না। তার হাসি থামছে না। শ্রেয়নাকে সায়ানের দিকে তাকিয়ে হাসতে দেখে প্রীতিও যোগ দেয় তার সাথে। সায়ান ভ্যাবাচাকা খেয়ে হাবলার মতো চেয়ে রয়। তাকে দেখে এরা হাসছে কেন? এভাবে হাসছিস কেন? কি হয়েছে আমার মুখে? দোস্ত, তোর দাঁত না থাকলে কেমন লাগবে?
এতক্ষণে শ্রেয়নার হাসির কারণ ধরতে পারল তারা। হাসতে হাসতে কথাটা বলে পুনরায় উচ্চস্বরে হাসতে লাগলো তারা। তার সাথে তাল মিলিয়ে সায়ান আর প্রীতিও হো হো করে হেসে ওঠে। হুট করেই থেমে যায় শ্রেয়না। প্রীতি সায়ান তখনও হাসছে পেট ধরে। ইতিমধ্যে মাটিতে বসে পড়েছে সায়ান। প্রীতি তার পাশেই শুয়ে আছে। এত হাসাহাসির কি আছে? ছোট বাচ্চাদের দাঁত ছাড়া কেমন লাগে দেখিসনি? যা, আমি ফ্রেশ হব। শ্রেয়নার পরিবর্তনে থতমত খায় দুজন। বহু কষ্টে হাসি গিলে নেয়। প্রীতি আর সায়ান সম্পর্কে কাজিন, দুজনের বাসা একসাথেই। তাই প্রীতিকে নিয়ে সায়ান বাসায় ফেরার মনস্থ করল। শ্রেয়না নিষেধ করে না, এমনিতেই সারাদিন ধরে পড়ে আছে এই বাড়িতে। ওদের বাসার লোক নিশ্চয়ই চিন্তা করবে। তাছাড়া শ্রেয়না এখন একা থাকতে চায়। প্রীতি সায়ান চলে যেতেই ফোঁস করে শ্বাস ফেলে শ্রেয়না। ঠোঁট চেপে হাসে। খাট থেকে নেমে টেবিলের কাছে যায়। ঝটপট চুড়িগুলোর ভাঁজ খুলে হাতে পড়ে নেয়। সেখানে একটা পেন ড্রাইভও ছিল, তবে সেটা দেখার সাহস নেই তার। এমনিতেই সেটা রেখে দিল। চুড়িগুলো হালকা নাড়া দিতে ঝনঝন শব্দ করে উঠল। চুরির শব্দের সাথে উচ্চস্বরে হেসে ওঠে শ্রেয়না। তার হাতে সাদা রঙা চুড়িগুলো সুন্দর মানিয়েছে। লোকটার পছন্দ আছে বলতে হবে। হাসে শ্রেয়না। চুড়ি সে তেমন একটা পরে না, তবে এখন এগুলো পরে থাকতে ভালো লাগছে তার। হাত নাড়াচাড়া করতে করতে লিভিং রুমে চলে এলো। শ্রেয়া সোফায় গালে হাত দিয়ে বসেছিল। শ্রেয়না ধপ করে বসে পড়ে শ্রেয়ার পাশে। ঘাড় ঘুরিয়ে তাকায় শ্রেয়া। আপুকে হাসি মুখে দেখিয়ে ভ্রু কুঁচকায়। তখন দেখলাম দুঃখী মনে বসে আছো, এখন খিলখিল করে হাসছো যে? শ্রেয়না কিছু না বলে তার হাতের চুড়িগুলো উঁচু করে দেখায়। ঝনঝন শব্দ করে বলে, দেখ চুড়ি কেমন লাগছে আমায়। শ্রেয়া অবাক নেত্রে দেখে শ্রেয়নার হাসি। তার ভাষ্যমতে আপুকে হাসলে অনেক সুন্দর লাগে, একদম অমায়িক যাকে বলে। হাসির প্রকোপে চোখজোড়া ছোট হয়ে আসে, গালে লাল আভা চলে আসে। ঝকঝকে দাঁতগুলো বের করে যখন হাসে, শ্রেয়া শুধু দেখতেই ইচ্ছে করে। কিন্তু আপু সবসময় হাসে না। কেন হাসে না কে জানে। অনেক সুন্দর লাগছে আপু, কবে কিনলে? শ্রেয়না কথা বলে না, মুখে চওড়া হাসি তার। শ্রেয়ার দিকে তাকিয়ে শুধায়। মন খারাপ? শ্রেয়া গাল থেকে হাত নামায়। শ্রেয়নার চুড়ি সমেত হাত চেপে ধরে উঠে দাঁড়ায়। ফ্ল্যাট থেকে বের হতে হতে বলে, আমার 3জন নতুন বন্ধু হয়েছে, খুব ভালো। কাল আমি তাদের সাথে ছিলাম যখন ভাইয়া তোমাকে হসপিটালে নিয়ে গেছিল। আমাকে রেখে গিয়েছিল ভাইয়াদের কাছে। শ্রেয়না কথা বলে না। সে একদৃষ্টিতে শ্রেয়ার হাতের ভাঁজে থাকা তার চুড়ি পরা হাতের দিকে চেয়ে আছে। চুড়ি পরলে মেয়েদের হাত অদ্ভুত রকমের সুন্দর দেখায়। এখন ভেতরে ভেতরে আফসোস হচ্ছে, কেন প্রীতিকে জিনিসগুলো দিতে গেল। ওগুলো তো কোনো শুভাকাঙ্ক্ষী দিয়েছিল তাকে। ভাইয়া, এই যে এ হলো আমার শ্রেয়না আপু, পরিচিত হও। শ্রেয়না চুরির থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। ততক্ষণে শ্রেয়া দৌড়ে গিয়ে মীরাবের কোলে চড়ে বসেছে। সানি চিত হয়ে শুয়ে আছে সোফায়। তার পাশে মীরা বসে আছে। টিভিতে মুভি দেখছে দুজন। শ্রেয়না সেদিকে একবার তাকিয়ে চলে যাবার জন্য উদ্যত হয়। এখানে কাজ নেই তার, শ্রেয়াই থাকুক। তারা মন্দলোক হলে নিশ্চয়ই সেজান বোনকে এখানে রেখে যেত না। আপু এই প্রথম আমাদের ফ্ল্যাটে আসলেন, চলে যাচ্ছেন খালি মুখে? বসুন প্লিজ। শ্রেয়না দাঁড়ায়, মৃদু শব্দে চুড়িগুলো বেজে ওঠে। মীরাব সহ সানির দৃষ্টি সেদিকে পড়ে। দুজনের মাঝে কেমন চাপা উত্তেজনা কাজ করছে, তবে সেটা প্রকাশ করলো না, বরং চেপে গেল। আজকে না, অন্যদিন। ফ্ল্যাটে কেউ নেই, আজ আসি। কেউ নেই দেখেই তো যেতে হবে না। সেজান ভাইয়া আসলে তবেই না হয় যাবেন। ভাইয়া কিছুক্ষণ আগেই কল করেছিলেন, ওনার ফিরতে দেরি হবে। আপনাদের জন্য আমাদের সাথে রেখে দেই, একা ফ্ল্যাটে থাকা ঠিক হবে না। সানি মীরাবের কথায় সম্মতি জানিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ আপু, আমরা যেতেই চাচ্ছিলাম। শ্রেয়না ভ্রু কিঞ্চিত বাঁকা করে। এতক্ষণ চিত হয়ে পড়েছিল, এখন বলছে তাদের নাকি আনতে যাচ্ছিল। মুখে কিছু বলে না। সানিরা উঠে পড়েছে সোফা থেকে। শ্রেয়না সেখানে চুপচাপ বসে থাকে, হাত উল্টে পাল্টে দেখছে সে। অন্যদিকে দৃষ্টি নেই। ঝনঝন শব্দে বাসাটা জঙ্গলখানা বানিয়ে ফেলেছে কে? আওয়াজ আরেকবার কানে এলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো, অসহ্য। ধমকে উঠে আবরণ পকেটে হাত পুড়ে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। তাতেও হেলদোল নেই শ্রেয়নার। মুখে চওড়া হাসি নিয়ে চুরির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার হাবভাব ভালো ঠেকলো না আবরণের। কপালে ভাঁজ পড়ল। ছুরি কি বয়ফ্রেন্ড দিল? এত মনোযোগ দিয়ে পড়ালেখা করলে নিশ্চয়ই টপার হতে পারতো। আজকালকার পোলাপাইন এমনই, অল্প বয়সেই প্রেমে মজে যায়। শ্রেয়না শান্ত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নেয় আবরণ।
শ্রেয়না তর্ক বাঁধায় না, গড়গড় পায়ে বেরিয়ে যায় তাদের ফ্ল্যাট থেকে। আবরণ সেদিকে চেয়ে শেষ বাজাতে বাজাতে নিজেও বের হয়ে আসে। পিছু নেয় শ্রেয়নার। চুড়িগুলো তখনও শব্দ করছে। শ্রেয়না ইচ্ছে করেই করাচ্ছে। আজ যেন বাচ্চা হয়ে গেছে সে। ভেতরে ভেতরে আনন্দ লাগছে তার। আবরণ বড় বড় কদমে শ্রেয়নার পথ রোধ করে দাঁড়ায়। শ্রেয়না কপাল কুঁচকে তাকায় আবরণের দিকে। তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। আবরণ পকেট থেকে হাত বের করে শ্রেয়নার গাল টেনে দেয়, গম্ভীর কণ্ঠে বলে, বাসায় গিয়ে চুড়িগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। ফেলবো না। শ্রেয়না গাল রয়েছে, যার ফলে চুড়িগুলো আবারও ঝনঝন শব্দ করে বেজে ওঠে। আবরণ সেদিকে গভীর দৃষ্টিতে তাকায়। ফর্সা হাতে চুড়িগুলো সুন্দর মানিয়েছে, তবে বিরক্ত লাগলো আবরণের। ফেলতে বলেছি ফেলবেন, এত কথা শুনতে চাইনি। ফেলবো না মানে ফেলবো না, এগুলো আমার পছন্দের চুড়ি। এক ভ্রু উঁচিয়ে আবরণ জিজ্ঞেস করে, স্পেশাল কেউ দিয়েছে নাকি? এত ঢং মারাচ্ছেন কেন? হ্যাঁ। বেশি কিছু বলে না শ্রেয়না। আবরণের পাশ কাটিয়ে চলে যায় নিজেদের ফ্ল্যাটে। ঠাস করে দরজা বন্ধ করে দেয়। পাশের দেয়ালে হাত দিয়ে জোরে আঘাত করে আবরণ। বোঝা যাচ্ছে না তার ভিতরের অবস্থা। চোখ লাল, তবে ঠোঁটের কোণে হাসি। আবরণ কি রেগে আছে নাকি খুশি হয়েছে? কেমন যেন রহস্যময় দেখালো তাকে। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রীতি আর সায়ান এসে হাজির। শ্রেয়না তখন সবে ঘুম থেকে উঠেছে। বিছানা থেকে উঠে চোখ ডলছে। হুট করে দুই বন্ধুর উপস্থিতিতে হকচকিয়ে যায় সে। তোরা এত সকালে? সায়ান ঘুমে ঢুলুঢুলু করছে। বোঝাই যাচ্ছে বেচারাকে অনেক কষ্টে তুলে এনেছে প্রীতি। সায়ান প্রীতির থেকে নিজের হাত ছাড়িয়ে শ্রেয়ার পাশে কম্বল মুড়ি দিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। সেদিকে আর চোখে তাকিয়ে প্রীতির দিকে ভ্রু কুঁচকে তাকায় শ্রেয়া। দোস্ত, আমি মনে হয় মারা যাব, বাঁচবো না বেশি দিন। তো আমার হায়াত তোকে দিতে বলছিস? শ্রেয়নার কাঠখোট্টা জবাবে আশাহত হয় প্রীতি। করুণ কণ্ঠে বলে, তোদের পাশের ফ্ল্যাটে নাকি আবরণ জাইদ উঠেছে। কথাটা শোনার পর থেকে দোস্ত, বিশ্বাস কর, সারা রাত বুকের ভেতর উথাল পাথাল করেছে আমার। সকাল হবে কখন, আবরান জাইদকে কখন দেখবো, কখন? উফ, আমাকে ওদের ফ্ল্যাটে নিয়ে যা দোস্ত, প্লিজ প্লিজ। শ্রেয়না হতবম্ব নেত্রে তাকিয়ে থাকে প্রীতির দিকে। এই মেয়ে আবরণ জাইদের পেছনে আঠার মতো পড়ে আছে। আশ্চর্য হচ্ছে সে। ওই ছেলের জন্য এত পাগল হচ্ছে কেন প্রীতি? তার কি মাথা খারাপ? সাত সকালে পরপুরুষের ঘরে বেল চাপবে, সেটাও কোনো কারণ ছাড়াই। ছেলেটিকে তার সহ্যই হচ্ছে না। আর এই মেয়ে বারবার তারই নাম জপছে। কি ভাবছিস, নিয়ে যাবি না? শ্রেয়না ঘুমন্ত শ্রেয়ার দিকে তাকায় একবার। কাল রাতে ওই ফ্লাইটেই ঘুমিয়ে গিয়েছিল। মাঝরাতে সেজান গিয়ে নিয়ে এসেছে। ঘুমন্ত অবস্থায়ও নাকি আবরণের হাত ছাড়ে না। বাহু আঁকড়ে ধরে শুয়েছিল। শ্রেয়া ওই লোকদের এত বড় ফ্যান হলো কি করে? শ্রেয়নার বাহুতে মৃদুভাবে থাপ্পড় দেয় প্রীতি। অসহায় কণ্ঠে বলে, নিয়ে যাবি দোস্ত, আমি বড় চিন্তায় আছি। কেন? বিছানার উপর ধপাস করে বসে পড়ে প্রীতি। গালে হাত দিয়ে বলে, পরের সপ্তাহে অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম। আবরণ কি এই ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করবে? নিজের কপাল চাপড়ালো শ্রেয়না। প্রীতির মাথায় জোরে চড় দিল। কিরমির করে বলল, কুত্তা, বের হয়ে যা আমার রুম থেকে, চোখের সামনে আসবি না আর। প্রীতি মাথা ডোলে অশ্রুসিক্ত পল্লবে তাকালো। আহরে, এবার বেশ মায়া হলো শ্রেয়নার। নরম কণ্ঠে বলে উঠল, তুই লিভিং রুমে অপেক্ষা কর, আমি শ্রেয়াকে উঠিয়ে নিয়ে আসছি। ওই তাদের সাথে সারাদিন থাকে, সহজ হবে। ফট করে শ্রেয়নার গালে চুমু খেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় প্রীতি। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। ওয়াশরুমে যাবে এর আগেই একটা কথা মনে পড়ে তার। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে। রাতে এক সাংঘাতিক কাজ করে ফেলেছে শ্রেয়না। শুভকাঙ্ক্ষীকে চিঠি লিখে সুতো দিয়ে ব্যালকনির গ্রিলে বেঁধে রেখে এসেছে। শ্রেয়নার মন বলছে লোকটা হয়তো নিয়েছে সেই চিঠি। ব্যালকনিতে তৎক্ষণাৎ পা বাড়ায় না শ্রেয়না। কেমন যেন অস্থিরতা কাজ করছে ভেতরে। লোকটা কি তাকে খুবই ছ্যাঁচড়া ভাববে? কিন্তু কেন ভাববে? আশ্চর্য, উনি তো আগে দিয়েছেন চিঠি। এই যে হৃদয়েশ্বর, আপনি কার হৃদয়েশ্বর সেটা আমি জানি না, তবে হৃদয়েশ্বর তো। না হলে চিঠি শেষে এই নাম কেন লিখে দেন প্রতিবার? আমি কখনো কারো কাছে চিঠি লিখিনি, খুবই কাঁচা হাত আমার। আপনাকে ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ। একদিন দেখা করবেন? চিঠি শেষে কোনো ইতিঠিটি লিখে দেয়নি শ্রেয়না। কি লিখেছে সেটাও জানে না।
এতটুকু লিখতে গিয়ে সারা ঘরে কাগজ দিয়ে ভরে ফেলেছিল, হাত অসম্ভব কাঁপছিল। শ্রেয়না ভেবে পায় না এখানে কাঁপার কি আছে। সে কি প্রেম নিবেদন করছে? না তো, দেখা করার জন্য অনুরোধ করেছে মাত্র। দুরু দুরু বুকে ব্যালকনির দিকে পা বাড়ায় শ্রেয়না। চিঠিটা কি আদৌ লোকটার হাতে পৌঁছেছে, নাকি সেখানে অনাদরে পড়ে আছে? ব্যালকনির পর্দা সরিয়ে উকি দিতেই সেখানে একটা চিঠি দেখতে পায় শ্রেয়না। মুহূর্তেই মন খারাপ হয়ে যায় তার। শুভাকাঙ্ক্ষীর প্রতি রাগ অনুভব করল সে। লোকটা এতই ঝাঁঝাল, তার চিঠিটা নেয়নি। বেচারা সারা রাত এখানে অবহেলায় পড়েছিল, আর কোনোদিন চিঠি লিখবে না ও শ্রেয়না। ধূপধাপ পা ফেলে একটানে সুতো ছিঁড়ে চিঠিটা হাতে নেয় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে তার। এটা তো তার কাগজ না। চোখ মুখ উৎকণ্ঠা ফুটে ওঠে শ্রেয়নার। দ্রুততার সাথে ভাঁজ খুলে চিঠির